আমার দেবরটা কেমন দিলাম? আমার বোনের সাথে রুম ডেট করবে না, এবার নিজে বাঁচো। ভাবিও নিঝুম খুবই খুশি। খুবই ভালো দিয়েছো ভাবি, সত্যি তোমার আর তোমার বোনের প্রশংসা করতে হয়। তোমাকে বড় বোনের মতো ভাবতাম, আর তুমি এই কাজের সাথে ছিলে, তাই না? চোখের বাতাসকে ভেঙে গেছে। আরে এর মাস্টার মাইন্ড তো আমি। তোকে সত্যি ভাইয়ের মতো দেখতাম, তবে আমার বোনকে এই প্রস্তাব দেওয়ার তোর সাহস হলো কিভাবে? আমি কি করেছি যেটা আমার সাথে করলে? কেন রে, আমার বোনকে রুম ডেটের প্রস্তাব করছিস আর এখন কিছু বুঝতে পারছিস না? একদিন সত্যিটা জানতে পারবে ভাবি। তবে তবে সেদিন আর এই অভিকে শত কথা বললেও মন গলাতে পারবে না। আচ্ছা, তা পরে দেখা যাবে। আগে নিজেকে তো তার আমার জায়গাটা করো। আবারও ভাবিও নিচুম হাসতে লাগলো। আমি চোখ দুটোকে হাতের তালুর অপর পাশটা দিয়ে মুছে নিচে সোজা রেল স্টেশনে চলে গেলাম। পকেটে ছিল 1200 টাকা। আমি অভি, এবার একাদশ শ্রেণীতে পড়ি। বাবা এলাকার চেয়ারম্যান। তাহলে বুঝতেই পারছেন পারিবারিক অবস্থা কেমন। আমরা দুই ভাই, মা বাবাকে নিয়ে পরিবার। ভাইয়া কিছুদিন আগে বিয়ে করেছে। সে একটা বিজনেস দেখে। এবার একটু ফ্ল্যাশব্যাকে যায়। আমি আর আমার কয়েকজন বন্ধু মিলে কলেজের সামনে মজা করছিলাম। তখন একটা সুন্দরী মেয়ে পাশ দিয়ে যাচ্ছিল। তখন আমি মুখ দিয়ে শেষ বাঁচিয়ে দিলাম। হঠাৎ একটা মেয়ে এসে আমার গালে একটা চড় বসিয়ে দিল। আমি চোখ বুজে বললাম, আরেকটা দাও না প্লিজ। এ কথা শুনে মেয়েটি আবারও বসিয়ে দিল। উফ, এবার এত জোরে এত শক্তি কোথায় পাও গো? আমার আম্মু তো এত জোরে চড় দিতে পারে না। মেয়েটি ডেকে আমার দিকে তাকিয়ে আছে আর বলল, আর একটা দিব? এই আমার বউ হবে, তাহলে প্রতিদিন এমন সকাল বিকাল দিতে দিব। এবার মেয়েটি কোনো কথা না বলে এক গাল ডাক নিয়ে সোজা কলেজের ভিতরে চলে গেল। একটু পর আমারও ক্লাসে চলে গেলাম। গিয়ে দেখি হাই হাই, ওই মেয়েটাও আমাদের ক্লাসে। আমি একটু ভাব নিয়ে ক্লাসে ঢুকে তার পাশের একটা বেঞ্চে বসলাম। একটু পর স্যার ক্লাসে এসে মেয়েটিকে পরিচয় করিয়ে দেন। ওর নাম নিঝুম। একটা ক্লাস শেষে আমি মেয়েটিকে উদ্দেশ্য করে বললাম, হাই, আমি অভি। তো আমি কি করব? ফ্রেন্ড। তোর মতো লুইচা ছেলের সাথে কখনো না। আমার একটু খারাপ লাগলো ওর কথাটা শুনে, আর ভাবলাম একে এভাবে হবে না, অন্য পথ দেখতে হবে। মনে মনে কথাটা বললাম। পরের দিন কলেজে সবার সামনে হাঁটু গেড়ে নিঝুমকে বললাম, নিঝুম, তোমাকে আমি প্রথম দেখাই মনে জায়গা করে ফেলেছি। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এবারও সবার সামনে এমন অবস্থা দেখে মাথা নিচু করে ক্লাসে চলে গেল। আর আমি ভাবছি, দূর শালা, এভাবে হলো না। এবার ক্লাসে গিয়ে বসলাম আর নিঝুমের দিকে মাঝে মাঝে তাকাচ্ছি। ও কেমন যেন বিরক্ত ফিল করছে, আর ও আমার 14 গোষ্ঠী উদ্ধার করে চলেছে। এভাবে নিঝুমকে পটানোর জন্য অনেকভাবে চেষ্টা করলাম, কিন্তু ফলাফল শূন্য। এটাই মনে হচ্ছে এই মেয়ে শপথ করে পৃথিবীতে এসেছে। শালার কত সুন্দরী মেয়ের প্রপোজে পেলাম, একটাকে পছন্দ হয়নি, তাই পাত্তা দিইনি। কিন্তু ওকে পছন্দ হলো। এখন আমি নিজেই পাত্তা পাই না। না, ওর বিচার বড় দেখা যাবে না, এখন আগের মতো হয়ে যায়। মনে মনে কথাটা বললাম। মানে সিঙ্গেলই ভালো। আজ ভাইয়ার জন্য মেয়ে দেখতে যাবে। অবশ্য মেয়ে দেখা ভাইয়া, আব্বু আম্মু শেষ। আজ শুধু আমাকে নিয়ে দেখিয়ে আনবে, আর বিয়ের দিন ঠিক করা হবে। চলে গেলাম নতুন ভাবিদের বাসায়। একটু পর মেয়েকে নিয়ে আসলো। তখন আমি ভাইয়ার হবু বউকে দেখে তো পুরোই ক্রাশ। তখন মুখ ফসকে বেরিয়ে গেল, আম্মু, আমি তাকে ভাবি বলে মানব না। সবাই তো আমার কথা শুনে অনেক অবাক। হঠাৎ আম্মু বলে উঠল, মানে? আম্মু, তার সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, আর ভাইয়াকে আরেকটা দেখিয়ে বিয়ে করিয়ে দাও। আমার কথা শুনে তো সবাই হাসতে হাসতে লুটোপুটি কাটছে। এবার মা বলে উঠল, তোর কি মাথা খারাপ? না আম্মু, আমি তো ঠিকই বলছি। এবার আম্মু রেগে বলল, অভি, তুই কিন্তু বেশি করে ফেলছিস। এখান থেকে তুই যা বলছি। আমি আর কোনো কথা না বলে সোজা মন খারাপ করে তাদের ছাদে চলে গেলাম। ভাইয়ার হবু বউ বলে উঠল, আন্টি থাক না, ও তো ছোট, কি বুঝে কি বলে ফেলেছে। আচ্ছা আপনারা কথা বলুন, আমি ওকে দেখছি। কিছুক্ষণ পর হবু ভাবি ছাদে এসে
আমার গলায় হাত দেয় আর বলতে শুরু করলো, কি আমার কলিজার দেবরটা, মন খারাপ করে আছে যে? আমি পিছনে তাকিয়ে দেখি ভাবি। ভাবি আমার কথা না শুনে আবারও বলা শুরু করলো, কি হলো, আমাকে বলবে না? আরে পাগল, তুমি তো এখনো ছোট, না হলে তোমাকেই আমি বিয়ে করতাম। এই কথা শুনে আমার মন খারাপ আর দূর হয়ে গেল, আর ভাবির দিকে ফিরে তাকালাম। সত্যি বলছো? তুমি কিন্তু অনেক কিউট। আচ্ছা, আমাকে ভাইয়ের মতো আদর করবে তো? তোর, তোমাকে আরো বেশি আদর করব। তুমি তো তোমার ভাইয়ের থেকে বেশি স্মার্ট, তাই তোমাকে বেশি করব। আমি খুশি হয়ে ভাবিকে জড়িয়ে ধরলাম। চলো এবার নিচে যাই। এরপর ভাবি আর আমি নিচে চলে গেলাম। সবাই তো পুরো অবাক, বিশেষ করে আব্বু আম্মু, কারণ আমি একবার রেগে গেলে সহজে কেউ আমার অভিমান ভাঙাতে পারবে না। বিয়ের দিন তারিখ ঠিক হয়ে গেল। আগামী সপ্তাহে তাদের বিয়ে। 1 সপ্তাহ পর বিয়ে বাড়ি গিয়ে তো আমি পুরোই থ। এখানে এসে দেখি নিঝুম। কি যে সুন্দর লাগছে, একবারে পরীর মতো লাগছে। আমিও বেহার মতো চলে গেলাম। বলা শুরু করলাম, এই যে মিস, এখানে কি করেন? আমার বোনের বিয়ে, আমি থাকবো না তো কে থাকবে? ও ভাবি, তোমার বোন, যাক ভালোই হলো। তাহলে 2 বোন এক বাড়িতে থাকতে পারবে। আসছে, এই ছামড়া, 2 বোন একবারই মানে? বুঝলা না? তুমিও তো আমার বেয়ান, তোমাকেও আমার করে নেব। ও, তাহলে আপু তোর কথা বলেছে? হ্যাঁ গো, ভাইয়ের সালে আমার বউ। তোরে আজ জুতা পেটা করতাম যদি আজ বিয়ে বাড়ি না হতো। এ কথা বলে নিঝুম চলে যায়। আমিও মন খারাপ করে দাঁড়িয়ে রইলাম। বিয়ের সকল কার্যকর্ম শেষ। ভাবিকে নিয়ে বাড়ি চলে আসলাম। এরপর আরও কয়েকটা দিন কেটে গেল। ভাবি আমাকে খুবই ভালোবাসেন, মনে হয় আমি তার আপন ভাই। এখন একদিন সকালেও ভাবির হাতে ছাড়া খায়নি। পড়াশোনা না করলে শাসন করেন, এভাবেই দিন চলছিল। একদিন ভাবির বোন আমাদের বাসায় আসে। আমি তো মহা খুশি। এখন ভাবি আর আমি অনেকটা ফ্রি হয়ে গেছি। সব কিছুই ভাবির সাথে শেয়ার করি। কিছুক্ষণ পর সবাই খেতে বসলাম। নিঝুম আমার পাশে বসেছে। আমি ওর পাশে পায়ের উপর পা রাখলে ও কেমন যেন রেগে বিড়বিড় করছে। একটু পর খাওয়া শেষ হয়ে গেলে আমি ছাদে চলে যাই। পিছনে মনে হলো কারোর প্রবেশ। তখন তাকিয়ে দেখি নিঝুম আমার পিছনে। আমি তো খুবই খুশি। আর তখন নিঝুম বলতে লাগলো, আপনার সমস্যা কি বলুন তো? কই কিছু না তো। তাহলে খাবার টেবিলে ওই রকম করছিলেন কেন? তাতে কি হয়েছে? আপনি তো আমার বেয়ান, একটু মজা করতেই পারি, তাই না? দেখুন, আমার এরকমটা একদম ভালো লাগে না। আর কখনো এরকম করলে আমি কিন্তু আপনাদের বাসায় আর কখনো আসবো না। আচ্ছা, আর কখনো হবে না। এরপর চলে গেল। আমিও নিচে যাই। তখন ভাবি বলে উঠল, অভি ভাই আমার, বিকেলে নিঝুমকে নিয়ে একটু ঘুরে আসিস। ভাবি আসলে আমার কাজ আছে। লক্ষ্মী ভাই আমার, একটু অন্তত আমার জন্য এটা কর। আমি আর কিছু না ভেবে বললাম, আচ্ছা ঠিক আছে, তাহলে আমার কপালে একটা চুমু খাও। কথাটা সবার সামনেই বললাম। তখন ভাবি বলল, আচ্ছা, এটা কি আবার বলা লাগে পাগল? এরপর ভাবি কপালে একটা চুমু দিয়ে দিল। আসলে ভাবি আমাকে অনেক কেয়ার করে, তা সবাই জানে, তাই কেউ কিচ্ছু মনে করে না। বিকেলে নিঝুমকে নিয়ে ঘুরতে বেরোলাম। তখন নিঝুম আমার সাথে খুব ভালোভাবে কথা বলছে। আমিও ওর টোল পড়া গালের দিকে তাকিয়ে আছি আর ওর প্রেমের গভীরতায় ডুবে যাচ্ছি। হঠাৎ একটু পর একটা ছেলে এসে নিঝুমের হাত ধরল। আমি এটা দেখে সহ্য করতে না পেরে ছেলেটির গালে চড় বসিয়ে দিলাম। ওর মুখে এক কোণ কেটে রক্ত গড়াচ্ছে। নিঝুম আমাকে বলতে লাগলো, ওই তুই ওকে মারলি কেন? ওকে মারলাম মানে? ওকে তোমার হাত ধরার সাহস কে দিল? ও আমার হাত ধরুক বা অন্য কিছু ধরুক, তাতে তোর কি? আমি তোর কথা শুনে অনেক অবাক। দেখলাম নিঝুম ছেলেটাকে উঠিয়ে ওকে বিদায় দিল। এরপর ও একটা রিক্সা নিয়ে কান্না করতে করতে চলে গেল। আমি তোর কাণ্ড দেখে অবাক, কিছুই বুঝলাম না কি হলো। ও বাসায় ফিরলে কান্না করতে করতে রুমে চলে যায়। ভাবি ওকে দেখে পিছন থেকে ডাকলেও নিঝুম দাঁড়ায়নি। তখন নিঝুম বলল,
আপু, আমাকে একটু নীরবে থাকতে দিবে প্লিজ? ভাবি আর ওকে কিছু বলল না। কিছুক্ষণ পর আমি বাসায় ফিরলে ভাবি জিজ্ঞাসা করলো, অভি, নিজমের কি হয়েছে? এখানে বসো ভাবি, আমি তোমার সব কিছু বুঝিয়ে বলছি। এরপর আমি ভাবিকে সব কিছু বুঝিয়ে বললাম। আচ্ছা, আমি দেখছি। তারপর আমি আমার রুমে চলে গেলাম। ভাবি নিঝুমের রুমে চলে গেল। ভাবি নিঝুমের রুমে গিয়ে দেখে নিঝুম কান্না করছে। তারপর ভাবি নিঝুমকে গিয়ে উঠিয়ে বলে, বোন, আমাকে বল তোর কি হয়েছে। নিঝুম কোনো কথা বলছে না। ভাবি আবার বলতে শুরু করলো, আমি না তোর বোন? আমাকে না সব কিছু তুই শেয়ার করিস? হঠাৎ নিঝুমের মাথায় একটা বুদ্ধি চাপে। আপু, আমাকে বেশি বিশ্বাস করো নাকি অভিকে? কি বলিস তুই? আমার কাছে থেকেই তো তুই বড় হয়েছিস। আমি তোকে কখনো অবিশ্বাস করেছি বল? আর অভির সাথে তো কিছুদিন ঘুরে আছি, ও তোকে কিছু বলেছে নাকি বল? নিঝুম পুরো কান্না করে ভাবিকে জড়িয়ে ধরে বলল, জানো আপু, আজ অভি আমাকে ওর সাথে রুম ডেট করার কথা বলে, তাই আমি কান্না করে বাসায় ফিরেছি। ভাবি ওর কথা শুনে পুরোই অবাক। ভাবি বলল, আজই আমি ওর ব্যবস্থা করব। তারা ওর এত বড় সাহস যে আমার বোনের সাথে এরকম কথা বলে। না আপু, ওকে ভালো করে সাহায্য করব, যাতে আর কোনো মেয়েকেও ও কিচ্ছু বলতে না পারে। তুই কি বলতে চাইছিস? তারপর নিঝুম ভাবিকে সবকিছু বুঝিয়ে বলল। ভাবি ওর কথায় রাজি হয়ে যায়। তারপর ভাবি আমার রুমে এসে বলে, অভি নিঝুম তোমাকে কিছু বলবে, তাই তোমাকে ওর রুমে যেতে বলেছে। আমিও সরল মনে সেখানে চলে গেলাম। নিঝুম দরজাটা আটকিয়ে দিয়ে চিৎকার করতে শুরু করে, হেল্প হেল্প এই বলে। কিছুক্ষণ পর সবাই দরজার সামনে চলে আসলো। নিঝুম দরজা খুলে দিয়ে সোজা ভাবির কাছে চলে গেল আর কান্না করতে শুরু করলো আর বলতে শুরু করলো, আপু, ও আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল। ছি অভি, তোমাকে আমি ভাইয়ের মতো ভাবছি, আর তুমি আমার বোনের সাথে এটা করতে পারলে? হঠাৎ ভাইয়া আর বাবা আমাকে ইচ্ছে মতো মারতে লাগলো। ভাইয়া বলতে লাগলো, তোর কিভাবে সাহস হলো বাবা ভাইয়ের টাকা নিয়ে বাইরে গুন্ডামি আর মেয়েদের সাথে নষ্টামি করস? নিজে তো কোনো কিছু করার ক্ষমতা নেই। যেই আমি কিছু বলতে যাবো ঠিক তখনই বের হয়ে যা আমার বাড়ি থেকে। তোর মতো ছেলেকে আমি নিজের ছেলে বলে মানি না। আজ থেকে শুধু আমার এক ছেলে। আম্মু, তুমি ওকে আমায় বিশ্বাস করো না? আম্মু এবার আমার গালে একটা বসিয়ে বলল, বের হ আমার বাসা থেকে, তোর মুখ দেখতে চাই না। আমার আর কিছু বলা রইল না। সোজা বাড়ি থেকে বেরিয়ে আসবো, তখন ভাবি আর নিঝুম আমার সাথে আসলো। তখন ভাবি আমাকে ওই কথাগুলো বলা শুরু করে যা আপনারা শুরু থেকে জানেন। বের হয়ে গেলাম আমার ছোট্ট থেকে বের হয়ে ওঠা ওই প্রাসাদ থেকে। পকেটের 1200 টাকা আর মোবাইলটা ছাড়া আর কিছুই নেই। দু চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। যে ভাই আমাকে ছাড়া কোথাও যেত না, সে আজ আমাকে এভাবে মারল। ছোট থেকে মাথার উপর থাকা বাবা নামক বটগাছটাও আমার থেকে ছায়া সরিয়ে নিয়েছে। মা নামে স্নেহার চাদরও আজ আমাকে থাপ্পড় মেটে তাড়িয়ে দিল। রেল স্টেশনে চলে আসলাম। একটা টিকিট কিনে অজানা গন্তব্য ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সব স্মৃতিগুলো আজকে দুমড়ে এসে হানা দিচ্ছে। ভাবি এটা কীভাবে আমার সাথে করতে পারলো? যে ভাবিকে নিজের বোনের মতো ভাবতাম, সে আমার সাথে এটা করতে পারলো। আর আমি তো কখনো নিঝুমের সাথেও কিছু করিনি, কিন্তু ও এটা না না, এসব আর ভাবতে পারছি না। চোখ দুটো নিভে আসছে। এই সময় ট্রেনে হঠাৎ একটা মেয়ে আমার পাশে বসলো। আমি চোখ বুজে আছি আর চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়ছে। হঠাৎ মেয়েটি আমার দিকে তাকিয়ে বলল, এই যে শুনছেন? আমি চোখ খুলে ওর দিকে তাকিয়ে দেখি একটা মেয়ে। এবার মেয়েটি বলা শুরু করলো, আপনাকে অনেক ক্লান্ত দেখাচ্ছে যে, আপনি কি খুবই চিন্তিত? চোখটা কোনো রকম মুছে উত্তর দিলাম, না, সমস্যা নেই। আপনাকে অনেক বিষণ্ণ দেখাচ্ছে, আবার কান্না করছেন যে? না। তখন ট্রেনে ওঠার সময় চোখে কি যেন একটা পড়েছে, তাই চোখটা খুবই জ্বালা করছে। আমি সিনথিয়া, আপনি? আমি নেহাল। আমার চোখ দিয়ে এখনো অনবরত জল পড়ছে। তাদেরকে সিনথিয়া বলতে লাগলো,
আরে এখনো তো কান্না করে যাচ্ছেন, দেখি আমার দিকে তাকান তো। আমি এবার ওর দিকে চোখ তুলে তাকাতে সিনথিয়া ওর ওড়না দিয়ে আমার চোখটা মুছছে আমার চোখের দিকে তাকালো। কিছু খুঁজে পেল না, তাই বললেন, কই কিছুই তো নাই তোমার চোখে। দাঁড়াও, আমি তোমার চোখে গরম ভাপ দিই, এতে ভালো লাগবে। এরপর সিনথিয়া চোখে গরম ভাব দিতে লাগলো। আমি ওর ব্যবহার দেখে তো পুরোই অবাক। একটা অচেনা অচেনা ছেলের সাথে কেমন আচরণ করে যাচ্ছে। কিছুক্ষণ পর ও আমার সম্পর্কে নানান কথা জিজ্ঞাসা করলো। আমি সব কিছু বলে দিলাম, কিন্তু আমার জীবনের ঘটে যাওয়া এই ঝড়ের ব্যাপারটা বললাম না, কারণ এটা হয়তো আমার সম্পর্কে খারাপ ধারণার সৃষ্টি হতে পারে। সত্যি মেয়েটা অনেক মিশুক, অল্প কিছু সময়ের মধ্যেই একজন অপরিচিত মানুষকে আপন করে নিতে পারে। মনে হয় ও আমাকে কত আগে থেকে চেনে। দীর্ঘ জার্নির পর ট্রেন ঢাকায় এসে পৌঁছালো। আমি সত্যি ভুলে গিয়েছিলাম যে আজ আমি অনিশ্চিত জীবনের খোঁজে বেরিয়েছি। ট্রেন থেকে সিনথিয়াকে বিদায় দিয়ে চলে গেলাম বিষণ্ণ জীবনের উদ্দেশ্যে, যেখানে নেই দুমুঠো অন্ন দেওয়ার ভরসা, না আছে চোখ দুটো বুঝে শরীর এলিয়ে দেওয়ার স্থান। রেল স্টেশন থেকে বেরিয়ে গেলাম। ও, আপনাদেরকে তো বলতেই ভুলে গিয়েছিলাম, আমি যখন রেল স্টেশনে আসি তখন মোবাইলটা 5,000 টাকায় বিক্রি করে দিয়েছিলাম, যার মূল্য ছিল 20,000 টাকা। আর সিমটা ভেঙে ফেলি, আর কারোর সাথে মোবাইলে কথা বলার দরকার নেই। এরপর আমি ছোট একটা বাসার খোঁজে বেরোলাম। বাসা খুঁজে যাচ্ছি, কিন্তু এই শহরে কেউই ব্যাচেলারকে বাসা দিতে রাজি নয়। রাত তো হয়ে আসছে, কিন্তু এখনও রাতে থাকার মতো একটু জায়গা করতে পারলাম না। কোনো জায়গা না পেয়ে রাতে একটা হোটেলে ঢুকে কিছুটা খাবার খেয়ে নিলাম। বিলের কথা শুনে মনে হলো টাকা চাবিয়ে খেয়েছি। অল্প কিছু খাবার খেলাম, তার দামই হলো 560 টাকা। সত্যি এই শহর ডাকাতের স্থান, সবাই যে যার স্থান থেকে ডাকাতি করে যাচ্ছে। ঘুমানোর কোনো স্থান না পেয়ে একটা গাড়ির গ্যারেজের সামনে ঘুমিয়ে পড়লাম। খোলা স্থানে কোনো রকমে ছাদের নিচে চারিদিকে নিঝুম অন্ধকার। পরিবারের কারোর কথা যে আর স্মৃতিতে হানা দিচ্ছে না, কারণ যাওয়া কোনো স্থান আর পরের বেলায় খাবার কি হবে তা ঠিক নেই। তার আবার কিসের পরিবারের চিন্তা। রাতে আর কোনো চিন্তা না করে ঘুমোতে চেষ্টা করলাম। ঘুমও যে আমার সাথে বেইমানি করে যাচ্ছে, কারণ যেই ছেলের ভবের বিছানা ছাড়া শরীর এড়াতে পারে না, তার আজকে ইটের ওপর ঘুমোতে হচ্ছে। সত্যি ভাগ্য যে আমার জীবনকে এক রাতে উল্টিয়ে পাল্টে দিয়েছে তা আমি কখনো ভাবতে পারিনি। কখন যে চোখটা লেগে গেল তা জানা নেই। সকালে কে যেন আমাকে ডাকা শুরু করলো। আমি চোখ খুলে দেখি বাবার বয়সের একটা লোক। এই যে ছেলে, তুমি এখানে শুয়ে আছো কেন? চাচা, আমি আসলে গ্রাম থেকে এসেছি, কিন্তু কি আমাকে বাসা ভাড়া দিচ্ছে না। তোমার বাড়ি কোথায়? চাচা, আমার কোনো বাড়ি নেই, আর পৃথিবীতে আমার আপন বলতেও কেউ নেই। তুমি এখানে কি করছো বাবা? আমার কথাগুলো শুনে সে কিছুটা আবেগী হয়ে গেল। চাচা, কাল রাত ঢাকা এসেছি, ভাবছি এখানে ছোট কোনো একটা কাজ করার চেষ্টা করব। চাচা, আপনার দোকানে কোনো কাজ আছে যা আমি করতে পারব? আমার দোকানে কাজ তুমি করতে পারবে? দেখিয়ে দিলে পারবো চাচা। আচ্ছা ঠিক আছে, চলো আমার সাথে, সকালে নাস্তা করবে। না চাচা, আপনি চান, আমি পরে খেয়ে নেব। তুমি আমাকে এখন নিজের আপন চাচা ভাববে, আর কোনো কথা বলবে না। আমার সাথে চলো নাস্তা করতে। আর কোনো কথা না বলে তার সাথে চলে গেলাম। নাস্তা করে এসে আমি এবার কাজ করা শুরু করে দিলাম। যখন আমি কোনো কাজে ভুল করিনি তখন তিনি আমাকে সাহায্য করেন। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। এরপর চাচা আমাকে নিয়ে দুপুরের খাবার খেতে চলে যান। খাবার খেয়ে আবার কাজ করতে লাগলাম, আর মনে মনে ভাবছি, সত্যি জীবন কি জিনিস আজ আমি হাড়ে হাড়ে তা বুঝতে পারছি। যে ছেলে বাসায় পানির গ্লাসটা টেনে খায়নি, সে আজকে গ্র্যাচে গাড়ি মেরামতের কাজ করে। বিকেল হয়ে এলো, আজকের মতো দোকান বন্ধ করে দিল। তারপর চাচা আমাকে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। চাচা, আপনি আমাকে কোথায় নিয়ে যাবেন? কেন আমার সাথে? আপনার সাথে মানে? আমি না তোর আপন চাচা? তাহলে এত কথা বলছিস কেন? আমাদের সাথে থাকবি তুই। আমি আর কোনো কথা বললাম না, সোজা তার সাথে চলে গেলাম। গিয়ে একটা বাড়িতে উঠলাম। বাড়িটা আমাদের বাড়ি থেকে কিছুটা ছোট।
কিন্তু চাচার ব্যবসা অনেক বড়, আর তাতে মনে হয় তিনি অনেক বড় লোক, কারণ তার উপার্জনের পরিমাণ থেকে বুঝলাম। এরপর চাচা দরজা নক করলে একটা মেয়ে দরজা খুলে দিল। আমি তো মেয়েটিকে দেখে অনেকটাই অবাক, কারণ এটা আর কেউ না, এটা ট্রেনে পরিচিত হওয়া সে সিনথিয়া। সিনথিয়া আমাকে দেখে বড় বড় চোখ করে তাকিয়ে আছে আমার দিকে। আমিও তেমনি। হঠাৎ চাচা বলে ওঠে, কিরে সিনথিয়া, এভাবে দাঁড়িয়ে থাকবি নাকি আমাদের ঢুকতে দিবে? এরপর সিনথিয়া পথ ছুটে দাঁড়ায়, আর চাচা সিনথিয়াকে বলে, মা, এ হলো নেহাল, আর ওকে একটা রুমে দেখিয়ে দে। এখন তো সিনথিয়ার মাথার মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আর আমারও কলেজায় পানি নেই, কারণ সিনথিয়া যদি চাচাকে সব কিছু বলে দেয়। আসলে ট্রেনে আমি সিনথিয়াকে বলেছি আমি ঢাকায় এসেছি আমার এক আঙ্কেলের বাসায়, কিন্তু সিনথিয়া যদি জানতে পারে আমি ওর কাছে মিথ্যা বলেছি, তাহলে তো আমার সব যাবে। এরপর সিনথিয়া আমাকে নিয়ে একটা রুম দেখিয়ে বলল, এটা আপনার রুম, আর আমি বাবার কাছে সব জেনে আপনার ব্যবস্থা নিচ্ছি। আপনি তখন আমায় সত্য বলেছেন না মিথ্যে বলেছেন তা প্রমাণ হয়ে যাবে, আর ভুলে পালানোর চেষ্টা করবেন না। এখন ফ্রেশ হয়ে নিন। কথাগুলো সিনথিয়া বলে চলে গেল। আমি তো আবার চিন্তায় পড়ে গেলাম, তখন যদি সত্যিটা বলে দিতাম তাহলে আর এমন অবস্থাতে পড়তে হতো না। এখন নিজের উপর ভীষণ জিদ হচ্ছে। তারপর সিনথিয়া চাচার কাছে চলে গেল, আর সকাল থেকে এই পর্যন্ত ঘটে যাওয়া সব চাচা সিনথিয়াকে বলে দেয়। কিছুক্ষণ পর চাচি আমার রুমে খাবার জন্য ডাকতে আসে। আমিও তার পিছনে যেতে লাগলাম। দেখলাম সেখানে আগে সিনথিয়া আর চাচা এসে বসে আছে। সিনথিয়া আমার দিকে রাগী দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। আমি ভাবছি আজকে মনে হয় আমি শেষ। ভয়ে গিয়ে টেবিলে বসলাম। এবার চাচি খাবার দিতে লাগলো। আমি কেমন যেন একটু আনিজ অনুভব করছি। চাচি তা লক্ষ্য করে বললেন, বাবা, লজ্জা করো না, এটা তোমার বাসার মতোই মনে করবে। আমি চাচিকে মাথা নাড়িয়ে উত্তর দিলাম। এরপর খাবার খেয়ে রুমের মধ্যে চলে আসলাম। কিছুক্ষণ পর সিনথিয়া আমার রুমে এসে আমার গলা টিপে ধরে বলতে লাগলো, ওই, তুই আমাকে ট্রেনে মিথ্যে বলেছিলি কেন? বল, সত্যি করে বল। আমি ওকে ছাড়িয়ে বললাম, তুমি আমাকে সত্যি মেরে ফেলবে? তাহলে তখন আমাকে মিথ্যে বললি কেন? তোকে আজ বাড়ি থেকে বের করব। তুই যে একটা বাটপার আমি তা খুব ভালো করেই বুঝেছি। না হলে তখন সত্যিটা আমাকে বলে দিতি, আজ তোকে পুলিশে দিব। আমি বাটপার, মিথ্যাবাদী দর্শক, আর কিছু শুনবেন? এবার আমাকে আপনার বাবার কাছে বলে জেলে পাঠিয়ে দিন, তাহলে আমি আপনার উপর বড় কৃতজ্ঞ হব। প্লিজ আমাকে পুলিশে ধরিয়ে দিন, আমার জীবনটা যেন জেলখানা হয়ে গেছে। এবার সিনথিয়া আমাকে বলল, কি হয়েছে আমাকে খুলে বলবে প্লিজ? আমি একজন ধর্ষক, আর এই অপরাধে বাবা আমার বাড়ি থেকে বের করে দেন, আর আমি নিজের জীবনকে বাঁচানোর জন্য ঢাকায় এসেছি ঠাঁই নিতে। কিন্তু কিন্তু কেউ আমাকে সে স্থান দেয়নি। আপনিও আমাকে তাদের মতো তাড়িয়ে দিন। কথাগুলো কান্না করতে করতে বললাম। তুমি সত্যি কি ধর্ষক? ভাবি আর তার বোন আমাকে ধর্ষকের অভিযোগ দিলে বাবা মা তাদের কথা শুনে আমাকে বাড়ি থেকে বের করে দেয়, আর জীবিকার তাগিদে এই শহরে আসছিলাম। এটাই ছিল সেদিন আপনার থেকে লুকোনো ঘটনা। এরপর সিনথিয়া রুম থেকে চলে গেল, আর আমি দরজা বন্ধ করে কান্না করতে লাগলাম। কেন কেন আমার সাথে এমনটা হলো? আমি কি এমন অপরাধ করেছিলাম যে আমাকে এমন শাস্তি পেতে হচ্ছে? আর আজ এইরকম অপমান সহ্য করতে হচ্ছে। কান্না করতে করতে ঘুমিয়ে গেলাম। পরের দিন চাচার সাথে নাস্তা করে দোকানে চলে গেলাম। আজকের মতো কাজ শেষ। যেই চাচা আমাকে বাড়ি নিয়ে আসবে তখন বললাম, চাচা আপনি যদি কিছু মনে না করেন, আমি একটা কথা বলতে চাই। আমি আসলে একটা মেসে থাকতে চাই, ওখানে আমার কেমন যেন একটু লাগে। আচ্ছা বাবা, তোমার যেখানে ভালো লাগে সেখানে থাকো। এরপর চাচা আমাকে একটা মেস ঠিক করে দিলেন। তারপর তিনি বাসায় চলে গেলেন। সিনথিয়া চাচাকে বাসায় একা ফিরলে বলা শুরু করলো, বাবা নেহাল কোথায়? ও আজ একটা ম্যাচ ঠিক করেছে, আজ থেকে সেখানে থাকবে। সিনথিয়া এবার মন খারাপ করে তার রুমে চলে গেল আর কান্না করতে শুরু করলো। ও মনে মনে ভাবছে, হয়তো আমার জন্যই ও আজকে বাসায় আসেনি। এভাবে একটা মাস কেটে গেল। এখন চাচা আমার কাজে খুবই খুশি। একদিন চাচাকে বললাম, চাচা আমি লেখাপড়া করতে চাই,
তাই আমার কিছু প্রয়োজনীয় জিনিস পুরনো কলেজ থেকে আনতে হবে। এখন চাচাও আমার সাথে ঘটে যাওয়া সব জানেন, তাই চাচাও সম্মতি দিল। আমি পরের দিন সকালে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। দীর্ঘ জার্নি শেষে পুরনো জায়গায় ফিরলাম। তারপর সেখান থেকে সোজা রিক্সা নিয়ে কলেজে চলে গেলাম। মুখে একটা মাস্ক লাগিয়ে কলেজে প্রবেশ করলাম, যাতে কেউ আমাকে চিনতে না পারে। প্রিন্সিপালের কাছ থেকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেই না বের হব, তখনই দেখি নিঝুম আমার সামনে দাঁড়িয়ে আছে। আমি মাথাটা ঘুরিয়ে ওর সামনে থেকে চলে আসলাম। ও পিছন থেকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আমার দিকে। মনে হচ্ছিল আমাকে কিছু বলতে চায়। আমি কলেজ থেকে বের হয়ে একটা রিক্সা নিয়ে সোজা আমার রেল স্টেশনে চলে গেলাম। একটা টিকিট কেটে ট্রেনে আবার ইটপাটকেলের শহরটাতে ফিরে এলাম। এসে চাচার সাথে দেখা করে মেসে চলে গেলাম। পরের দিন কাছাকাছি একটা কলেজে ভর্তি হয়ে গেলাম। সেখান থেকে এসে দোকানে কাজ শুরু করে দিলাম। আর চাচার কাছে এটাও বললাম যে আমি সপ্তাহে 2 দিন ক্লাস করব। চাচা আমার ইচ্ছে মতো করতে বলেছিল, কিন্তু আমার বিবেকেতা বাধা দেয়, কারণ লোকটা আমার জন্য অনেক কিছু করেছে। এই শহরে কেউ করে না আমার জন্য এরকম। চাচা আমাকে মাসে 8,000 টাকা দেন, তার মধ্যে 5,000 টাকা মেসের খরচ, বাকিটা দিয়ে অন্য কিছু করি। পরের দিন নতুন কলেজে গেলাম, কিন্তু কারোর সাথে কথা বলতে পারছি না, সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর ক্লাসে গিয়ে একটা বেঞ্চে বসলাম। হঠাৎ দরজা দিকে চোখ পড়তে দেখি সিনথিয়া একদল মেয়ে নিয়ে ক্লাসের মধ্যে প্রবেশ করলো। তখনই আমি তাড়াতাড়ি করে মাথা নিচু করে বসে পড়লাম। সেটা সে পরিচয় করিয়ে দিলে সিনথিয়া আমাকে দেখে ভ্রু কুঁচকে তাকালো আর মনে মনে একটা শয়তানি হাসি দিল। এরপর আরও দুটো ক্লাসে এসে টিফিনের সময় ক্যান্টিনে চলে গেলাম। আমি একটা রুটি আর কলা নিয়ে একটা টেবিলে বসে পড়লাম। তখনই দেখি সিনথিয়া আমার সামনে এসে বসে আছে, আর আমি ওর দিকে কিছুক্ষণ খেয়াল করি। হঠাৎ সিনথিয়া বলে উঠল, আমাকে টিফিন শেয়ার করবে না? আপনি শুধু রুটি কলা খাবেন? না খেলে বলতাম নাকি? এরপর আমি আরও 2টো রুটি কলা নিয়ে আসলাম আর সিনথিয়াকে উদ্দেশ্য করে, এই নিন, এবার খেয়ে নিন। আমি যেই না খেয়ে ওখান থেকে আসতে যাব, তখনই ও বলতে লাগলো, ওই আমাকে ফেলে কোথায় যাচ্ছ? আজ তো নতুন, তাই কলেজে একটু ঘুরে দেখি। দাঁড়াও, তোমার সাথে আমাকে নিয়ে যাও। এরপর সিনথিয়া আমার সাথে রুটি কলা খেতে খেতে ও হাঁটা শুরু করলো। আজকে কলেজে আসলে যে? না, আসলে চাচার কাছে বলেছি 2 দিন সপ্তাহে ক্লাস করব, তার জন্য এই 2 দিন ছুটি কাটাবো আর বাকি দিনগুলোতে কাজ করব। তুমি আমাদের বাসা থেকে চলে আসলে কেন? এমনি, একটা অপরিচিত লোক আপনাদের বাসায় থাকলে কেমন একটা দেখায় না? সবাই আপনাদের নিয়ে বাজে মন্তব্য করতে পারে, তাই মেসে চলে আসলাম। তুমি না অনেক বেশি বোঝো। আমি আবার কি করলাম? থাক, কিছু না, আমরা বন্ধু হতে পারি। আমার সাথে আপনি বন্ধু হবেন? আমি তো একটা বাটপার, আর এই বাটপারের সাথে বন্ধুত্ব করলে আপনার ক্ষতি হতে পারে। সিনথিয়া এবার মাথাটা নিচু করে ফেলল আর বলতে লাগল, নেহাল, সরি, আমি আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করব না। আরে কি বলছেন? আপনার জায়গায় অন্য কেউ হলে ঠিক এই একই কথা বলতো। সরি তো, আর কখনো বলবো না। আচ্ছা, বন্ধু তো হওয়াই চাই। কাল আসবে না? শনিবার আর রবিবার কলেজ করব। আমি বাবাকে বলে আরও একদিন বাড়িয়ে দিই। না, তার দরকার নেই। চাচা আমাকে মাসে এসে টাকা দেন, তারপর লেখাপড়া করার জন্য সপ্তাহে 2 দিন ছুটিও দেন। আচ্ছা, তুমি যা ভালো মনে করো করো। তারপর বাকি ক্লাস করে কলেজের গেটে গিয়ে দেখি সিনথিয়া রিক্সা নিয়ে দাঁড়িয়ে আছে। যে আমাকে সিনথিয়া দেখলো, তখনই ডাকা শুরু করলো, নেহাল, এদিকে আসো। কিছু বলবে? রিক্সায় ওঠো। আরে না, আমি যেতে পারবো। আর তোমার বাসা তো ওদিকে, আমি তোমার সাথে যাব কেন? বাবার সাথে দেখা করে যাব, তুমি ওঠো। আমি আর কিছু না বলে ওর সাথে উঠে বসলাম। সিনথিয়া দেখলো আমি কিছুটা দূরে সরে গেলাম, তখনও বলতে লাগলো, আরে পড়ে যাবে তো, এতটা চেপে আছো যে। ঠিক আছে, আমার সমস্যা নেই। এবার সিনথিয়া আমাকে এক টান দিয়ে ওর হাত আমাকে বসির মতো আটকিয়ে ধরল। যে আমি ওর দিকে তাকাবো, তখনই ও আমার মুখে আগুন দিয়ে বলল, একদম চুপ, তোমার একটা কথাও শুনতে চাই না। আমি আর কোনো কথা বলতে পারলাম না। ও আমার কাঁধে শুয়ে পড়ল। আমি শুধু ওর কাণ্ড দেখে যাচ্ছি।
কিছুক্ষণ পর দোকানের সামনে চলে গেলাম। তখন আমি বললাম, এখন তো আমাকে ছাড়ো, নয়তো তোমার বাবা আমাকে শহর ছাড়া করবে। এরপর সিনথিয়া একটা মুচকি হাসি দিয়ে ছেড়ে দিয়ে বলল, এত ভয় পেলে বাবাকে আমাদের কথা বলবে কিভাবে? আমাদের কথা মানে? কিছু না, রিক্সা থেকে নামো। সিনথিয়া আর আমি রিক্সা থেকে দোকানে চলে গেলাম। চাচা আমাদের দেখে বললে, কিরে তোরা একসাথে? বাবা, আমরা একই কলেজের এক ক্লাসে পড়ি। ও তাহলে তো ভালো। আর তুই আজ আমার দোকানে? কখন তো আসতি না। কেন আসতে পারি না? আমি কি তা বলেছি? আমার মেয়ে আসবে নয়তো কে আসবে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই চলে আসলাম। পাগলি এক। চাচা আমি তাহলে যাই? বাবা, আমি নেহালের মেস থেকে ওর সাথে ঘুরে আসি। ওর সাথে যাবে? আচ্ছা যা। আমি সিনথিয়ার কাণ্ড দেখে অবাক হচ্ছি। ও আবার আমার সাথে যেতে চাচ্ছে। এই মেয়ের আবার কি হলো কে জানে। হঠাৎ সিনথিয়া বলে উঠল, কি হলো, চলো। এরপর আর কিছু না পেরে ওকে নিয়ে মেসে চলে গেলাম। ও আমার ছোট রুমে আমার সাথে আসলো। আমার রুম দেখে সিনথিয়া আমাকে বলতে লাগলো, আচ্ছা, এখানে কে থাকে? কেন, মানুষ থাকে। আমার তো মনে হয় এটা কোনো পশুর গোয়াল ঘর। কি, আমি পশু? আমার সামনে এসে মাঝে হাত দিয়ে ও বলল, তা নয় কি শুনি। আমি আর কিচ্ছু বললাম না। ওকে দেখলে পুরো ছেলেদের মতো মনে হয়। এরপর ও আমাকে রুম থেকে বাইরে বের করে দিয়ে বলল, এখানে দাঁড়িয়ে থাক আমি না বের হওয়া পর্যন্ত। কিছুক্ষণ পর সিনথিয়া রুম থেকে বের হয়ে এসে আমাকে ভিতরে যেতে বলে আমি রুমে গিয়ে তো পুরোই অবাক। 15 মিনিটে আমার রুমের চেহারা পরিবর্তন করে দিয়েছে। সিনথিয়া আবার বলল, আর কখনো যদি আগের মতো গোয়াল ঘর করে রাখো তাহলে তোমার খবর আছে। চলো, আমাকে এগিয়ে দিয়ে আসো। আচ্ছা, তোমার নাম্বারটা দাও তো। মোবাইল নেই। ও আচ্ছা, চলো এগিয়ে দিয়ে আসো। এরপর সিনথিয়াকে রিকশায় তুলে দিলাম। ও চলে গেল আর আমি মেসে চলে আসলাম। পরের দিন কলেজে টিফিন টাইমে যে আমি খাবার কিনতে যাব, তখন সিনথিয়া আমাকে হাত ধরে একটা টেবিলে নিয়ে আসে। এভাবে আনলে কেন? আমি টিফিন খাবো তো। কথা না বলে চুপচাপ বসো। এরপর সিনথিয়া একটা বক্স খুলে আমার সামনে দিয়ে, যতটা পারো খেয়ে নাও। দেখলাম ও বিরিয়ানি রান্না করে এনেছে। আমি যখনই কিছু বলতে যাব তখনই ও বলল, এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। আমি এবার খেতে শুরু করলাম আর সিনথিয়া আমার দিকে তাকিয়ে আছে। হঠাৎ কিছু মেয়ে এসে বলা শুরু করলো, আহারে, দুলাভাইকে খাইয়ে দে না, তার নিজ হাতে খেতে কষ্ট হয় না বুঝি? আমি ওদের কথা শুনে গলায় খাবার আটকে গেল। তখন সিনথিয়া তাড়াতাড়ি আমাকে পানি দেয়। ওর বসা চেয়ারটা যে তুলতে যাবে তারই মধ্যে সবগুলো উধাও আর বলতে লাগলো, শাকচুনি পেতনিগুলো দেখিস, তোদের একটাও বিয়ে হবে না। এবার আমি বললাম, আমার খাওয়া শেষ, আমি ক্লাসে যাই। সিনথিয়া আঁখে দুটো লাল করে বলতে লাগলো, তুই এখান থেকে যদি উঠিস তাহলে তোর ঠ্যাং ভাঙবো। আমি কি করব? আমি এখন খাবো আর তুই আমার মুখের দিকে তাকিয়ে থাকবি। আমিও শিশুর মতো বসে রইলাম আর আমার বক্সে রাখা বাকি খাবারগুলো ও খেতে লাগলো। আমি ওর কাছ থেকে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছি। মনে মনে ভাবছি, পাগল লাগে রে বাবা, আমার ছোট খাবারগুলো এভাবে খেয়ে নিচ্ছে। খাবার শেষে একটা টিস্যু দিয়ে ও হাত এবং আমার হাত মুছে দিল আর একটা বাটন মোবাইল আমার থেকে এগিয়ে দিয়ে বলল, এই সিমে শুধু আমার নাম্বার আছে। আমি যদি কখনো অন্য কারোর নাম্বার পাই তাহলে তোমার খবর আছে। তারপর ওর থেকে মোবাইলটা নিয়ে ক্লাসে চলে গেলাম। ক্লাস শেষে মেসে চলে গেলাম আর এভাবেই আমার জীবনের দিনগুলো কাটতে লাগলো। সিনথিয়া আমাকে এখন অনেক কেয়ার করে। ওর বাবাকে বলে আমাকে ওদের বাসায় আবার ফিরিয়ে নিয়েছে। আমাকে সকল কাজে সাহায্য করে। ও যে আমাকে অনেক ভালোবাসে তা আমি ভালোভাবে বুঝতে পারি। অনেকবার পরোক্ষভাবে ও আমাকে ভালোবাসার কথা বলেছিল, কিন্তু আমি তাতে গুরুত্ব দিইনি। না বোঝার অভিনয় করে আছি। আসলে আমি যে ওকে ভালোবাসি না সেটা কিন্তু নয়। ওকে ছেড়ে আমার চলাফেরা করতে কষ্ট হয়, কিন্তু ওকে পাত্তা না দেওয়ার কারণ আমি ওর বাবার সাথে কখনো বিশ্বাসঘাতকতা করতে চাই না। তিনি আমাকে এই অচেনা শহরটাতে চেনাতে সাহায্য করেছেন। নিজের ভালোবাসা তার সাহায্যের কাছে কিছুই না, কারণ আজ আমি এই প্রবাদ বিশ্বাস করি,
যে পেটে ভাত না থাকলে ভালোবাসা বেড়ার নিচ দিয়ে পালায়। এভাবে 5 বছর চলে গেল। এখন অনার্স শেষ বর্ষে পড়ি। একদিন কলেজ থেকে আসার সময় সিন্ধি আমাকে বলে, নেহাল, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো কি বলবে? দেখো নেহাল, তোমাকে এই 5 বছরে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু তুমি বোঝার চেষ্টা করোনি। তাই আমি সরাসরি আজ শেষবারের মতো তোমায় বলছি, আমি তোমায় ভালোবাসি নেহাল। এটা হয় না সিন্ধিয়া। কেন হয় না? আমি কি দেখতে সুন্দর না? না তোমার যোগ্য নই? দেখো সিন্ধিয়া, তুমি দেখতে অনেক সুন্দর। তোমাকে যে ছেলে দেখবে সেই ছেলেই পছন্দ করবে। আর যোগ্যতার কথা বলছো? আরে আমার তো নিজেরই থাকার জায়গা নেই, আর যোগ্যতা তো সেখানে কোনো প্রশ্ন ওঠে না। আর তোমার বাবার সাথে আমি এটা কখনোই করতে পারবো না। আমি এত কিছু বুঝি না, তুমি আমায় ভালোবাসবে কিনা তা বলো। সম্ভব না সিন্ধিয়া, আমাকে ক্ষমা করে দাও। সিন্ধিয়া সেখান থেকে কান্না করতে করতে চলে গেল। আমি মন খারাপ করে আছি। সত্যি সিন্ধিয়া, তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু কিন্তু আমি তোমার বাবার সাথে আমি কখনোই করতে পারবো না। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করো। আমি তোমাকে না বলতে চাইনি। কিছুক্ষণ পরে সিন্ধিয়াদের বাসায় চলে গেলাম। রাতে খাবার খাওয়ার সময় টেবিলে সিন্ধিয়াকে দেখতে পেলাম না। চাচিকে জিজ্ঞাসা করে বলতে লাগলো, আজকে নাকি সিন্ধিয়া রাতে খাবে না। আমিও কিছু না খেয়ে রুমের মধ্যে চলে আসলাম। আর সিন্ধিয়ার কথা ভাবছি, মেয়েটা আমার জন্য আজকে রাতে খেলো না। হয়তো আমার প্রতি খুবই রাগ আর অভিমান করে আছে। থাক, 1 দিন বা 2 দিন এরকমটা করে সব ঠিক হয়ে যাবে। পরের দিন সকালে নাস্তা করতে গেলে দেখি সিন্ধিয়ার চোখ লাল হয়ে আছে। মনে হচ্ছে রাতে একটুও ঘুমায়নি, সারা রাত কান্না করে যাচ্ছিল। সকালে নাস্তা করে সিন্ধিয়া চলে গেল কলেজ, আর আমি চলে গেলাম দোকানে। এভাবে আরও 4 থেকে 5টা দিন কেটে গেল। এখন সিন্ধিয়াকে খুবই হাসি খুশি দেখাচ্ছে। আজ আমি কলেজে যাব, তাই ব্রেকফাস্ট করে সিন্ধিয়ার জন্য অপেক্ষা করলাম। কিন্তু হুট করে সিন্ধিয়া আমাকে না দিয়ে একটা রিক্সা নিয়ে কলেজে চলে গেল। আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকিয়ে রইলাম আর ভাবছি, এত তাড়াতাড়ি বড় হয়ে গেলাম। চোখ দিয়ে অনেক দিন পর 1 ফোঁটা পানি পড়ল। তখন ভাবতে লাগলাম, আরে আমি কেন কান্না করছি? আমি তো আর ওর কেউ না। পরে আমিও একা কলেজে চলে গেলাম। কলেজে গিয়ে দেখি সিন্ধিয়া কয়েকটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছে। আমাকে দেখে আরও জোরে জোরে হাসতে লাগলো। মনে হচ্ছে আমি কোনো হাসার ঝোঁকার। পরে সোজা ক্লাসে চলে গেলাম। সেখানে গিয়ে অন্যতে নোট করা খাতাগুলোতে একটু দেখতে লাগলাম, কারণ কিছুদিন পর আমার ফাইনাল পরীক্ষা যেভাবেই হোক ভালো ফলাফল করতেই হবে। আমার নিজেকে যোগ্য করে তুলতেই হবে। কিছুক্ষণ পর ক্লাসে সবাই চলে আসলো। একে একে ক্লাস শেষ হয়ে টিফিন টাইম চলে আসলো। আমি ক্যান্টিনে গিয়ে দেখি সিন্ধিয়া একটা ছেলের সাথে হাত ধরে খাবার খাচ্ছিল। আমি আর ওইদিকে তোয়াক্কা না করে সামান্য কিছু খাবার খেয়ে ক্লাসে চলে যাই। একটু পর দেখি সিন্ধিয়া আর ওই ছেলেটি একসাথে ক্লাসে আসলো। দেখে মনে হচ্ছে খুবই ভালো আছে। আমিও যদি ভাবছি ও যার সাথে খুশি তাই করুক, তাতে আমার কি। আসলে আমার হচ্ছে বুকটা পুরো ছাড়খাড় হয়ে যাচ্ছে। তা আমি কাকে বলে বোঝাবো? পারবো না কাউকে বলে বোঝাতে। হয়তো এটাকে বলে ভালোবাসা, অসহায়। এরপর বাকি ক্লাস করে বাড়িতে চলে গেলাম। যাওয়ার সময়ও দেখি সিন্ধিয়া ওই ছেলেটার হাত ধরে রিক্সা উঠে হাসতে হাসতে চলে যাচ্ছে। আর আমি হাঁটা শুরু করলাম বাসার উদ্দেশ্যে। পরের দিন আবারও কলেজে গেলাম। আজও সিন্ধিয়া কয়েকটা ছেলের সাথে কথা বলছে। কিছুক্ষণ পর পর দেখি সিন্ধিয়া ছেলেদের গায়ে পড়ছে। এটা দেখে আমার যে চরম মাত্রায় উঠে গেল। তাই সোজা বাসায় চলে গেলাম। বাসা রেখে চাচার দোকানে চলে গেলাম। সেখানে গিয়ে কাজ শুরু করলাম। আর সিন্ধিয়ার কথা ভাবছি, আমি হয়তো ওকে না বলে দিয়েছি, তাই বলে ও আমার সামনে অন্য ছেলের সাথে এমনি করবে। আমি আর এরকম সহ্য করতে পারবো না। তাই চাচাকে কোনোভাবে বুঝিয়ে তার বাসা থেকে বেরিয়ে আসার একটা ব্যবস্থা করতে হবে। সিন্ধিয়ার অবহেলা যে আর সহ্য করতে পারছি না। তাই চাচাকে বললাম, চাচা, আমি কিছুদিনের জন্য বেঁচে থাকতে চাই, তারপর আবার আপনার বাসায় যাব। আচ্ছা বাবা, তোমার যা খুশি। এরপর আমি সিন্ধিয়ার বাসায় ফেরার আগেই সব কিছু নিয়ে চাচিকে বলে মেসে চলে গিয়ে উঠলাম। এখন আমি আর কলেজ যাই না, দোকানে কাজ করি আর লেখাপড়ার সময় দিই। এভাবে 1টা মাস চলে গেল। কিছুদিনের মধ্যেই আমার ফাইনাল পরীক্ষা শুরু হবে।
তাই চাচার কাছে কয়েকদিনের জন্য ছুটি নিয়েছি। এখন শুধু লেখাপড়া চালাচ্ছি, কারোর কথা মনে আনার চেষ্টাও করি না। আমি অতটা ভেঙে পড়া ছেলে নয় যে আমাকে অবহেলা করলে আমি আমার লক্ষ্য থেকে সরে যাব। এখন একটাই লক্ষ্য, পরীক্ষায় যেভাবে হোক ভালো একটা ফলাফল করতেই হবে। বলতে বলতে পরীক্ষাটা শুরু হয়ে গেল। আজকের পরীক্ষাটা শেষ। পরীক্ষা শেষে কলেজের বাইরে আসব। তখনই একটা মেয়ে নেহাল বলে ডাকে। আমি পিছনে তাকিয়ে দেখি রিমা। রিমা বলতে শুরু করলো, পরীক্ষা কেমন হলো নিহাল? আলহামদুলিল্লাহ ভালো। আমার ভালো হয়েছে। আচ্ছা চল, আজ আমার সাথে যাবে। সমস্যা নেই, আমি একাই যেতে পারবো। আমি তো তোমার ক্লাসমেট, তাতে সমস্যা না, এমনিতেই। আর কোনো কথা নেই, চল আমার সাথে। এরপর রিমা একটা রিক্সা ডেকে আমাকে নিয়ে রিক্সায় উঠল। রিক্সাও চলতে শুরু করলো। রিমা আমার সাথে খুব হাসি খুশিভাবে কথা বলছে। হঠাৎ আমাদের সামনে দিয়ে সিন্ধি একটা রিক্সা দিয়ে যাচ্ছিল। তখনই আমাকে আর রিমাকে এক রিক্সা দেখে একটু বিস্মিত হলো। সিন্ধি আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। পারলে এখনই গাড়ি থেকে নেমে আমাদের গিলে খাই, এটা রিমা লক্ষ্য করেনি। আমি চাচার দোকানে চলে গেলাম। গিয়ে দেখি সিন্ধিয়া আগেই দোকানে এসে বসে আছে। এবার সিন্ধিয়া আমাকে উদ্দেশ্য করে বলল, নিহাল, আমাকে একটু এগিয়ে দিয়ে আসো প্লিজ। আমি আর কিছু না বলে ওর সাথে যেতে লাগলাম। ও বাড়ির দিকে না গিয়ে অন্য পথে হাঁটা শুরু করলো। তাই আমি বলতে লাগলাম, আপনি ওদিকে কোথায় যাচ্ছেন? বেশি কথা না বলে আমার সাথে আসো তো। আমিও চুপ করে আছি। এবার সিন্ধিয়া একটা রিক্সা ডেকে উঠে আমাকে উঠতে বলল। আমি রিক্সায় উঠবো কেন? এত কথা বলো কেন? উঠতে বলেছি, ওঠো। আমি আর কোনো কথা না বলে ওর পাশে উঠে বসলাম। কেউ কোনো কথা বলছি না। কিছুক্ষণ পর রিক্সা একটা পার্কে এসে থামলো। সিন্ধিয়া আমাকে ভিতরে নিয়ে একটা নির্জন জায়গায় নিয়ে গেল। এবার হঠাৎ ও আমাকে গলায় টিপে বলতে লাগলো, কিরে, অন্য মেয়ের সাথে ঘুরতে ভালো লাগে না? ওদের গায়ের সাথে লেগে বসতে অনেক মজা লাগে না? ওই তুই আমার বান্ধবীর সাথে এক রিক্সায় গেলি কেন? আমাকে তোর ভালো লাগে না যে ওই ডাইনির সাথে যেতে হলো? এবার গলা থেকে হাত ছড়িয়ে বলল, সব প্রশ্নের উত্তর দিবি, নয়তো তোকে আজ এখানেই 12টা বাজাবো। রিমা আমাকে জোর করে নিয়ে তখন রিক্সায় উঠেছিল। তাতে আমি কি করব? তুই কি করবি মানে? ও বললেই তোর উঠতে হবে নাকি? তাতে কি হয়েছে? ও আমাকে বলতে পারে ওর সাথে যেতে, যেমনটা আপনি। রিমা আর আমি কি এক নাকি? কেন? আপনাকে আমি যেমন চোখে দেখি রিমাকেও সেই চোখে দেখি। কি তুই রিমাকে আমার চোখে দেখিস? ওই তোর কয়টা লাগে রে? হ্যাঁ, একটাতে হয় না? একটাতে হয় না মানে? কেন তুই বুঝিস না তুই আমার কতটা কাছে? হাসালেন আমাকে। আমি আপনার কাছের কেউ। ভালো একটা জোক শোনালেন কিন্তু। মানে তুই কি বলতে চাইছিস? যে মেয়ে একটা ছেলের হাত ধরে ক্যান্টিনে খাবার খায়, একটা রিক্সায় দুজন হাত ধরে যায়, আবার নানান ছেলের সাথে শরীর লাগায়, সে আবার আমার কাছের কেউ। দেখো, এগুলো আমি যা করেছি তা তোমাকে জ্বালানোর জন্য। তুমি জানো তুমি আমাকে না করার পর আমি কতটা কষ্ট পেয়েছি। আর আমি এটাও জানি যে তুমি আমার জন্য বাসা থেকে আবারও চলে আসছো। সত্যি তোমাকে অনেক ভালোবাসি নেহাল। এইসব করেছি শুধু তোমাকে পাওয়ার জন্য। দেখুন, আমি আবার একটা কথা বলছি, আপনার বাবা আমাদের সম্পর্ক কোনোদিনও মেনে নেবে না। আর একজন মেয়ে, আপনার একটা ভবিষ্যৎ আছে। আমার এই অনিশ্চিত জীবনে আপনাকে জড়াতে চাই না। আপনি কেন বোঝেন না? প্লিজ, আমি প্রয়োজনে তোমার জন্য আমার জীবনের শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব। তারপরেও তুমি আমাকে একটু ভালোবাসা দাও। আমি কি করব কিছুই বুঝতে পারছি না। আমি ওকে কী বলে আশা দিয়ে রাখবো? এইমাত্র পরীক্ষা শেষ হলো। 2 মাস পর ফলাফল দেবে। তারপর হয়তো কোনো চাকরির জন্য আবেদন করব। আবার আমাদের দেশের চাকরি যে অবস্থা, ঘুষ ছাড়া কোনো চাকরি তো আজ পাওয়া যায় না। কপাল ভালো থাকলে 2-1টা হওয়ার সম্ভাবনা আছে। তাই শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিতে পারবো না। ভালোবাসলে যে কাউকে নিজের করে পেতে হবে এমন তো কোনো কথা নেই। বরং ভালোবাসার মানুষটা সুখে থাকুক, এই চাওয়াটাই ভালোবাসা। আমি যেটা মনে করি, এখন ওর কাছে নিজেকে ঘৃণার পাত্র পরিণত করার জন্য ওকে এমন কিছু বলতে হবে যাতে ওর ভালোবাসা আমার উপর থেকে নিমেষে শেষ হয়ে যায়। তাই আমি বললাম,
দেখুন সিনথিয়া, আমি আপনার মতো মেয়েকে আমার জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে পারবো না। কেন? আমি কি অপরাধ করেছি? আপনি অন্য ছেলেদের সাথে মেলামেশা করেন, ওদের নিয়ে ঘোরাফেরা করেন। এবার সিনথিয়া আমাকে ঠাস ঠাস করে 2 গালে 2 চড় বসিয়ে দিয়ে বলল, একদম চুপ। তোকে ভালোবাসি বলে যে আমাকে নিয়ে এই সব খারাপ কথা বলবি আর আমি তা মেনে নিব ভাবছিস, সেটা ভাবিস না কখনো। আরে আমি তো আজ পর্যন্ত কোনো ছেলেকে ছুঁয়ে দেখিনি, শুধু তোর জন্য ওই ছেলেদের হাত ধরতে হয়েছিল। আর তুই আমাকে এটা বলতে পারলি? চলে গেলাম তোর জীবন থেকে, আর তোকে বিরক্ত করব না। এই কথাগুলো বলে সিনথিয়া কান্না করতে করতে চলে গেল। আমার চোখ দিয়েছে চোখের জলে জোয়ার বই চলেছে। আজ হচ্ছে শ্রদ্ধনি তার অপর ঠেলে পাঠিয়ে দিয়েছে। আমি সত্যি তোমাকে এটা বলতে চাইনি সিনথিয়া, আমি যে তোমাকে অনেক ভালোবাসি। আমার জীবনের শেষ সফলম যেন তুমিই ছিলে। আমার হাত পা যে বাঁধা, তোমাকে কিভাবে আমি বোঝাবো তা আমি নিজেও জানি না। শুধু তোমার ভালোর জন্য তোমাকে ওই কথাগুলো বলতে হয়েছিল। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। একা একা পার্কে বসে বসে কাঁদছি আর কথাগুলো বলছি। কিছুক্ষণ পর মেসে চলে গেলাম। এভাবে আরও 2 মাস কেটে গেল। চাচা আমাকে বলেছিল এখন সিনথিয়া রুম থেকে বের হয় না, তাদের মতো খাওয়া দাওয়া ভালো করে করে না, কাউকে কিছু বলে না। হয়তো ওকে ওই দিনের কথাগুলো বলাটা এমনটা করছে। ওর কাছে গিয়ে মাপ চেয়ে আসবো। আজ আমাদের ফলাফল বের হয়েছে। সিনথিয়ার থেকে আমার রেজাল্ট ভালো হয়েছে। আমি চাচার সাথে দেখা করতে গেলাম। চাচি আমাকে দেখে অনেকটা খুশি হলো। পরে সিনথিয়ার সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি ওর কথা বললেন। চাচি, আমি একবার সিনথিয়া রুমে যাব। অনুমতি নেওয়ার কি আছে বাবা, যাও গিয়ে দেখো তুমি কিছু জানতে পারো কিনা। সিনথিয়া দরজার সামনে গিয়ে বলি, হ্যাঁ রুমে কি আসতে পারি? আসুন। যেমনটা কেউ রেখেছে। প্লিজ, ওই দিনের কথার জন্য আমি সত্যি সরি। আসলে তখন মাথাটা কি যেন হয়েছিল, আর কি বলতে গিয়ে কি বলে ফেলেছি। সত্যি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। না, আপনি যা বলেছেন তা সবই ঠিক আছে। আমি তো বাজে মেয়ে, নয়তো অন্য ছেলের সাথে মেলামেশা করি। এবার আর চোখের পানি আটকে রাখতে পারলাম না। রুম থেকে বেরিয়ে গেলাম। চাচির থেকে বিদায় নিয়ে মেসে চলে আসলাম। রাতে ফেসবুক দেখছি, হঠাৎ একটা নিউজ ফিরে চোখ গেল। সেখানে দেখলাম ওই আইসি পদে নিয়োগ সার্কুলার। তারপর নিউজ সাথে ঢুকে বিস্তারিত জানতে পেরে যাচাই করার জন্য ওয়েবসাইটে চলে গেলাম। গিয়ে দেখি নিউজটি সত্যি। পরের দিন একটা কম্পিউটার দোকানে গিয়ে আবেদন করে আসলাম। যদিও জানি চাকরিটা হওয়ার চান্স খুবই কম, তবে ভাগ্যের উপর ছেড়ে দিলাম। আর পরীক্ষার জন্য সকল প্রস্তুতি গ্রহণ করতে লাগলাম। চেষ্টা করলে তো সৃষ্টিকর্তা কোনোভাবে এখানে না হোক কোনো এক জায়গায় মিলিয়ে দেন। আরও 1 মাস পর পরীক্ষাগুলো হয়ে গেল। ভালো হয়েছে, এখন ফলাফলের অপেক্ষায়। যদিও মনে হচ্ছে হয়তো ঘুষের জন্য চাকরিটা হবে না। একদিন সকালে ঘুম থেকে উঠে মোবাইলটা চেক করতে যাব, তখনই মোবাইলের স্ক্রিনে দেখে আমার চোখ উপড়ে। তাড়াতাড়ি মেসেজটা সেন্ড করলাম। দেখলাম আমার জবটা কনফার্ম হয়ে গেছে। আমি তো মহা খুশি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে গিয়ে চাচার কাছে চলে গেলাম সুসংবাদটা দিতে। চাচা তো অনেক খুশি। কিছুটা বেলা হলে মিষ্টি নিয়ে চাচির কাছে গিয়ে তাকে সংবাদটা দিয়ে মিষ্টি খাইয়ে দিলাম। তারপর সিনথিয়া রুমে চলে গেলাম। যে না ও রুমে প্রবেশ করলাম, সিনথিয়া আমার গালে আরও 2 পাপ্পি দিয়ে বসলো। আমি এক হাতে মিষ্টি আর অন্য হাত দিয়ে গাল ধরে আছি। সারপ্রাইজ দিতে এসে নিজে সারপ্রাইজড হয়ে গেলাম। তোর সাহস হয় কিভাবে আমার রুমে অনুমতি ছাড়া প্রবেশ করতে? বের হ আমার রুম থেকে, তোর মুখ আমি দেখতে চাই না। আমি ওখানে মিষ্টিগুলো ফেলে বাইরে চলে আসলাম। বুঝতে পারছি আমার প্রতিও খুব রেগে আছে। 15 দিন পর আমার জয়েন, তাই সব কিছুর প্রস্তুতি নিতে শুরু করেছি। 7 দিন পর চাচা হঠাৎ একদিন সিনথিয়াকে বলল, মা, আমি তোর জন্য একটা ছেলে দেখেছি, আর ও অনেক ভালো ছেলে, তোকে নিয়ে অনেক দূরে চলে যাবে। আজ রাতে তোদের এঙ্গেজমেন্ট, 1 বছর পর তোকে নিয়ে যাবে। এখন শুধু আংটি পরিয়ে রাখবে। বাবা, তুমি এটা কি বলছো? আমার মতামত না নিয়ে তুমি এটা করতে পারো না। আমি তোমার আর একটা কথাও আমি শুনতে চাচ্ছি না। তুমি যদি আমার কথা না শোনো তাহলে আমার মরা মুখ দেখবে। সিনথিয়া আর কিছু না বলে রুমে গিয়ে কান্না করতে লাগলো।
কিছুক্ষণ পর সিনথিয়া আমাকে খুঁজতে মেসে চলে গেল, কিন্তু আমার মেসেও তো তালা মারা। তাহলে তখন আমি জয়নিংয়ের জন্য মার্কেট করতে গেছিলাম। সিনথিয়া আমাকে না পেয়ে কান্না করতে করতে বাড়ি ফিরে আসলো। রাতে সবাই চলে আসলো। সিনথিয়াও আর কিছু করতে না পেরে নিচে আসলো। সবাই ছেলের জন্য অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর সিনথিয়াদের বাড়ি মেহমানে ভর্তি, কিন্তু তার মন যেন পড়ে আছে নিহালের কাছে। বারবার কথা রাখতে সে রাজি হয়ে গেছে। একটু পর আমি যে সিনথিয়াদের পাশে আসলাম, সিনথিয়া আমাকে দেখে সবার সামনে দৌড়ে এসে জড়িয়ে ধরল আর বলতে শুরু করলো, নেহাল, আমি জানতাম তুমি আসবে। বাবা আজ আমাকে অন্য ছেলের সাথে এঙ্গেজমেন্ট করাতে যাচ্ছেন। প্লিজ তুমি কিছু একটা করো, আমি যে তোমাকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারবো না। প্লিজ প্লিজ কিছু একটা করো। আমি চারপাশে চেয়ে দেখি সবাই বিনা পয়সায় সিনেমা দেখছে। আমি এবার ওকে ছাড়িয়ে হাত ধরে সবার সামনে নিয়ে গেলাম। তারপর পকেট থেকে একটা আংটি বের করে ওকে পরিয়ে দিলাম। সিনথিয়া তো পুরোই অবাক। হঠাৎ সিনথিয়ার বাবা সবাইকে তার মেয়ের হবু জামাই বলে আমার সাথে পরিচয় করিয়ে দিলেন। সিনথিয়া আবার রাগ করে এখান থেকে চলে গেল। আমি চাচাকে এদিকটা সামলাতে বলে ওকে খুঁজতে চলে গেলাম। সিনথিয়াকে বাড়ির সকল রুমে ঘর খুঁজেছি, কিন্তু ও ছায়া পর্যন্ত খুঁজে পাইনি। তারপর ছাদে চলে গেলাম। সেখানে গিয়ে দেখি আমার কলিজাটা ছাদের এক কোনায় গিয়ে দাঁড়িয়ে কান্না করছে। আমি তার কাছে গিয়ে পিছন থেকে আস্তে করে জড়িয়ে ধরলাম। ও কিছুটা কম্পিত হয়ে আমাকে ধরিয়ে ঠাস ঠাস করে আরও দুটো চর বসিয়ে দিল। অতপর আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিল। এবার বলতে শুরু করলো, তুই আমাকে এত কষ্ট দিস কেন? আমি যেদিন চলে যাব সেদিন নিজেকে শক্ত করে রাখতে পারবি তো? আর কিছু বলতে না দিয়ে ও ঠোঁট দুটো বন্ধ করে দিলাম। আর একটাও কথা বলবি না। তোর জন্য আমার অনেক কষ্ট পেতে হয়েছে। তোকে একটু কষ্ট দেওয়ার জন্য আমাকে কত কিছু করতে হয়েছে তা কি তুই জানিস? তোকে তো আমি সেই প্রথম থেকে ভালোবেসেছিলাম, কিন্তু নিজের এই অনিশ্চিত জীবনে তোকে জড়াতে চাইনি। তুই যতটা কষ্ট পেয়েছিস তার থেকে বেশি কষ্ট আমি নীরবে পেয়েছি। আচ্ছা, 1 বছর পর বিয়ে হবে মানে? আরে বাবা, আমি তো ওই আইসিতে জয়েন করব। ট্রেনিং শেষে 1 বছরের মধ্যে তোমাকে আমার সাথে নিয়ে যাব। তাহলে আগে বললে না কেন? ওই দিন তো মিষ্টি নিয়ে এর জন্যই এসেছি, কিন্তু তুমি তো থাপ্পড় মেরে পাঠিয়ে দিলে। তারপর চাচাকে সাহস করে তোমাকে বিয়ে করতে চাই সেই কথা বলে দিই। এরপর চাচাও রাজি হয়ে যায়। এরপর তোমার জন্য এই নাটকটা করতে হলো। সরি, আর কখনো এমনটা করব না। তোমাকে অনেক ভালোবাসি। আচ্ছা, এবার নিচে চলো। এরপর আমরা নিচে চলে আসলাম। সবার সাথে সাক্ষাৎ করে মেসে ফিরলাম। যদিও সিনথিয়া থাকতে অনুরোধ করছিল, কিন্তু আমি থাকিনি। এরপর আমি ট্রেনিংয়ে জয়েন করতে পৌঁছে গেলাম। সিনথিয়া অনেক কান্না করছিল। আসলে পাগলিটা আমাকে অনেক ভালোবাসে। 1 বছর পর আমার পোস্ট হলো সিরাজগঞ্জে, যেখানে আমার মাতৃভূমি। আমি প্রথমে কিছুটা ভাবনায় পড়ে গেলাম। যাই হোক, হয়তো পুরনো শহর আর মানুষগুলোর সাথে আবারও দিদার হতে যাচ্ছে। 1 সপ্তাহের মধ্যে আমার পোস্টিং করা হবে। আমি সিনথিয়াকে না বলে তাদের বাড়িতে চলে আসলাম। সিনথিয়া আমাকে দেখে ঝড়ের গতিতে আমার বুকে এসে পড়ল। মনে হচ্ছে 1000 বছর ধরে আমাকে দেখেনি। তারপর আমি ওকে ছাড়িয়ে বললাম, চলে এসেছি তো পাগলি, আর কখনো তোমায় ছেড়ে যাব না। এখন তুমি শুধু আমার সাথেই থাকবে। 2 দিনের মধ্যে চাচাকে আমাদের বিয়ের ব্যবস্থা করতে বললাম। অতঃপর আমাদের বিয়েটা হয়ে গেল। তারপর 3 দিন পর সিনথিয়াকে নিয়ে আমার কর্মস্থানে চলে গেলাম। আমাদের জন্য আলাদা একটা কোয়ার্টার বরাদ্দ রাখা হয়েছে। আমাদের বিবাহিত জীবন ভালোই কাটছে। আমি যখন অফিসে থাকি তখন সিনথিয়া সারাক্ষণ বাসায় থাকে। মাঝে মাঝে ওকে বাইরে বেড়াতে নিয়ে যায়। আমার অতীত প্রায় ভুলেই গেছে সিনথিয়া আমার জীবনে আসার পর থেকে। একদিন অফিস থেকে বাসায় ফিরছিলাম, তখন দেখলাম একটা ছোট মেয়ে রাস্তায় এসে কান্না করে যাচ্ছে। আমি গাড়ি থামিয়ে ওর কাছে গিয়ে বলি, মামুনি, তুমি কান্না করছো কেন? তুমি কে? আমি তোমার চাচ্চু হই মামুনি। ও, তুমি আমার চাচ্চু? চাচ্চু, আমি আপু আম্মুকে খুঁজে পাচ্ছি না। তুমি তোমাদের বাড়ির রাস্তা চেনো? জি চাচ্চু। আচ্ছা চলো, তুমি রাস্তা দেখিয়ে দেবে আর আমি গাড়ি চালিয়ে তোমাদের বাড়িতে গিয়ে তোমাকে দিয়ে আসবো, ওকে? আচ্ছা চলো। এরপর মেয়েটি আমাকে পথ দেখাচ্ছে আর আমি ওর মতো করে বাড়ি যাচ্ছি। হঠাৎ একটা বাড়িতে এসে পৌঁছালাম। আমি তো অবাক,
এটা যে আমার জন্মস্থান, কিন্তু বাড়িতে তালা মারা। তাই কিছুক্ষণ অপেক্ষা করতে লাগলাম। এখন চিন্তা হচ্ছে তারা কেউ চিনে ফেলবে না তো। এখন তো এই মেয়েটিকে ফেলেও যেতে পারবো না। একটু পর একজন পুরুষ ও মহিলা আসলো। মনে হলো এরা ভাই ও ভাবি। আর শিশুটি তাদের দেখে বাবা মা বলে দৌড়ে করে চলে গেল। ওর বাবা মা দেখে ওকে কান্না শুরু করলো। তারপর শিশু মেয়েটি বলল, আম্মু, এই চাচুটা না আমাকে বাড়িতে নিয়ে এসেছে। মেয়েটির বাবা মানে সে আমার ভাই আমাকে বলতে শুরু করলো, স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। আমি জানি না আপনাকে কি বলে ধন্যবাদ দিব। আসলে বাবা একটু অসুস্থ তো, তাই তাকে নিয়ে এখানকার হাসপাতালে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ও যেন কথা থেকে বের হয়ে আসে তা আমাদের জানা নেই। আমি বাবার অসুস্থতার কথা শুনে বাইরে চলে আসলাম। তারা কিছুটা অবাকও হলো বটে। আমি সোজা হসপিটালের দিকে গাড়ি নিয়ে রওনা হলাম। হসপিটালে পৌঁছে বাবা মাকে খুঁজতে লাগলাম, কিন্তু পাচ্ছি না। হঠাৎ চোখ গেল দরজার পাশে একটা বেডে। আমি তাড়াতাড়ি সেখানে গিয়ে দাঁড়ালাম, আর মা আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে। স্যার, কিছু বলবেন? আসলে আমার গায়ের ইউনিফর্ম ছিল, তাই সবাই স্যার বলছে। তার কি হয়েছে? মাঝে মাঝে তার হার্টে ব্যথা ওঠে। কেন? তা অনেক কাহিনী স্যার, যা বলতে অনেক সময় লাগবে। আপনি বলুন না প্লিজ। মা এবার দীর্ঘশ্বাস ফেলে বলতে লাগলো, আমার দুই ছেলে, একজন রুদ্র আর একজন নেহাল, যাকে ছোটবেলায় একটা মিথ্যা অপবাদে বাড়ি থেকে বের করে দেই। আর এই মিথ্যা অপবাদের মূল্য ছিল আমার বড় ছেলে রুদ্রের বউ আর তার বোন নিঝুম। আমার ছোট ছেলে নেহাল নিঝুমকে অনেক ভালোবাসতো, কিন্তু নিঝুম তাকে ভালোবাসতো না। একদিন নিঝুম আর নেহাল ঘুরতে বের হলে হঠাৎ একটা ছেলে নিঝুমের হাত ধরে, কিন্তু নেহাল তা দেখে ছেলেটাকে মারে। আসলে নিঝুম আর ওই ছেলেটা একে অপরকে ভালোবাসতো, তাই নিঝুম বাসায় কান্না করে ফিরে আসে। তারপর মা আমাকে বের করে দেওয়া সবকিছু আবার তিনি বললেন। তারপর কি হলো? আসলে ওই ছেলেটা নিঝুমকে প্রকৃতভাবে ভালোবাসতো না, তা নিঝুম কোনোভাবে জেনে যায়, আর এই কথাও ছেলেটাও বুঝতে পারে। একদিন সন্ধ্যায় নিঝুম বাড়ি ফিরলে ওকে রাস্তা থেকে তুলে ওই ছেলেটা ধর্ষণ করে, ছেলেটাকে জেলে নিয়ে যায়। তারপর নিঝুম আত্মহত্যা পর্যন্ত করতে চায়, কিন্তু তা আর করতে পারেনি তার বাবা মার জন্য। আর নিঝুম ও তার ভাবি নেহালের সাথে যা যা করেছে তা বলে দেয়। এই কথা শুনে আমরা অনেক রেগে যাই, কিন্তু ওর শাস্তি তো ও পেয়েছে, তাই আমরা ওকে মাফ করে দিই। তারপর আঘাত থেকে মেয়েটা সুস্থ হতে অনেক সময় নেয়। কিছুদিন পর একটা ছেলে ওকে বিয়ে করতে রাজি হয়ে যায়, তারপর ওকে বিয়ে দিয়ে দেওয়া হয়। আর সত্যিটা জানার পর আমার স্বামী নেহালের কথা ভেবে ভেবে দিন দিন দুর্বল হয়ে যায়, আর এখন মাঝে মাঝে তিনি এরকম অসুস্থ হয়ে পড়েন। ওর জন্য তিনি আজও অপেক্ষার দুয়ারে চেয়ে থাকেন। আমি আর চোখের পানি আটকে রাখতে পারছি না, সেখানে দাঁড়িয়ে কান্না শুরু করে দিলাম। স্যার, আপনি কাঁদছেন কেন? আমি মায়ের কোলের উপর মাথা রেখে কান্না শুরু করে দিলাম, আর বলতে লাগলাম, আম্মু, আমি তোমার নেহাল, আমাকে ক্ষমা করে দাও। আমিও যে অনেক কষ্টে বড় হয়েছি। কি, তুই আমার নেহাল? হ্যাঁ মা, আমি তোমার নেহাল। এবার মা আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। হঠাৎ বাবা ঘুম থেকে উঠে আমার কথা শুনে বলতে লাগলেন, বাবা নেহাল, তুমি কোথায় ছিলি? আমার ওপর তোর এত রাগ অভিমান, আমায় ক্ষমা করে দে বাবা। না বাবা, আজকে তোমার উপর আমার কোনো অভিযোগ নেই, আমার জন্যই তোমার আজকে এই অবস্থা। না রে, এটা আমার পাপের ফল। তোর কথা না শুনে আমি তোকে বাড়ি থেকে বের করে দিই, তার ফল এটা। আচ্ছা, বাদ দাও। বাড়ি যাবি না বাবা? আরে, তোমাদের সাথে দেখা হবে চিন্তা করো না। তবে আমার জন্য সরকার এই জায়গা দিয়েছে, ওখানে আমি ভালো আছি। আর ওই বাড়ি আমার আর দরকার নেই। দরকার নেই মানে? ওটা তো তোরও বাড়ি। বাদ দাও তোমার এসব কথা। এখন কি বাড়িতে দিয়ে আসবো, নাকি তোমরা এখানেই থাকবে? না বাবা, আজ তোর বাবা এখানেই থাকুক, তুই বাসে চলে যা। এরপর আম্মু আমাকে চলে যেতে বলল। যদি আমি বাবার পাশে রাখতে চেয়েছিলাম, আম্মু না করায় এরপর বাসার দিকে রওনা দিলাম। ফোনে তাকিয়ে দেখি সিনথিয়ার অনেকগুলো ফোন। মোবাইল সাইলেন্ট ছিল, ওর কথা ভুলে গিয়েছিলাম। পরে বাসায় গিয়ে যেই না কলিং বেল বাজাতে লাগলাম, সেই দরজাটা খুলে গেল।
মনে হয় আমার জন্য কলিং বেল দাঁড়িয়েছিল। আমি ভিতরে প্রবেশ করতে সিনথি আমাকে জড়িয়ে ধরে কান্না শুরু করলো। আমি ওকে জড়িয়ে কপাল একটা চুমু খেয়ে আজকে সবটা খুলে পড়লাম। ও অনেক খুশি, বাবা আম্মুর সাথে দেখা করতে চায়। আমি ওকে সব কিছু বুঝিয়ে বললাম। পরের দিন অফিস শেষে আমি আব্বু আম্মুর সাথে দেখা করতে বাড়িতে গেলাম। দরজা ভাবি খুলে দিল। আমাকে দেখে মাথা নিচু করে ফেলল। আমি সোজা আব্বু আম্মুর কাছে চলে গেলাম। তারা আমাকে দেখে খুবই খুশি হলো। একটু পর উষা মানে আমার ভাইয়া মেয়ে আসলো, এসে বলতে লাগলো, চাচু তুমি কেমন আছো? ভালো মামুনি, তুমি? আমিও ভালো চাচু। এবার ওকে কোলে তুলে নিলাম। এরপর আরও কিছুক্ষণ আব্বু আম্মুর সাথে কথা বললাম। হঠাৎ উষা বলল, চাচু পরশুদিন আমার জন্মদিন, তুমি কিন্তু আমার জন্য অনেক কিছু আনবে। আচ্ছা মামুনি। তারপর চলে আসবো। তখন আম্মু বলল, খাবার খেয়ে যা বাবা। আমি তো এখনো সংসারে কিছু দিতে পারিনি মা। এই কথা বলে বাসা থেকে চলে গেলাম। এরপর ভাবি আম্মুকে কালকের ঘটনা বলল। এখন আম্মুর সাথে সিনথিয়াকে মোবাইলে পরিচয় করে দিয়েছি। সিনথিয়াও আম্মু দুজনে দেখা করতে চেয়েছে। আমি উষার জন্মদিনের দিন নিয়ে যাবো তা বলে দিয়েছি। বলতে বলতে উষার জন্মদিন চলে আসলো। তাই ওর জন্য সিনথিয়াকে নিয়ে অনেক কিছু কিনে নিলাম। রাত 9টার দিকে রওনা দিলাম। অনেক আত্মীয় স্বজনরা থাকবে সেখানে। সিনথিয়াকে একটা বোরখা আর হিজাব পরতে বলেছি, আর আমি পাঞ্জাবি পরেছি। আজ সবাইকে দেখাবো আমার স্ত্রী কেমন ধরনের মেয়ে। যারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল তাদের থেকে কোন দিক দিয়ে কম আছে নাকি। আর আমি এমনি সিনথিয়াকে বোরখা পরিয়ে নিই। নিজের জিনিস অন্যকে দেখানোর মতো গাদা মেরু। আসলে পৃথিবীর মানুষগুলো দিনে দিনে বোকা হয়ে যাচ্ছে। নিজের জিনিস কেন যে অন্যের বিনোদনের পাত্রে পরিণত করে তা আমি বুঝি না। যাই হোক, দরজায় নক করতেই একটা মেয়ে দরজা খুলে দিল। সেটা আর কেউ না, এ ছিল নিঝুম। আমার দিকে তাকিয়ে আছে। আমি তার দিকে কোনো ভ্রুক্ষেপ না করে সব কিছু নিয়ে বাসায় ঢুকলাম। আম্মু ভাবি নিঝুম সহ আরও মেয়েরা সিনথিয়ার দিকে তাকিয়ে আছে। কারণ এরকম আয়োজনে কি আবার বোরখা পরে, তাতেও সিনথিয়াকে অনেক সুন্দর দেখাচ্ছে। আমি ইশারা করলেও বুঝতে পারে সিনথিয়া আব্বু আমাকে সালাম করে যেভাবে ভাবির সাথে আম্মুকে পরিচয় করিয়ে দেবে। তখন আমি সিনথিয়াকে ডেকে আম্মুর ঘরে নিয়ে গেলাম আর ওর কাছে কিছু কথা বলে দিলাম। ওদিকে ভাবি ভাই অবাক হয়ে গেল। একটু পর আমার আনা কেক তাদের কেকের পাশে রাখলাম। এবার উষাকে কেক কাটতে বললাম। উষা কেক কাটলে আমি আর সিনথিয়া ওর মুখে কেক দিয়ে ওর জন্য আনা সব উপহার দিয়ে দিলাম। উষা আমাকে আর সিনথিয়াকে চুমু দিয়ে বলল, আমার ভালো চাচু, ভালো আন্টি। তারপর আব্বু মুরুমের সিনথিয়াকে নিয়ে চলে আসলাম। ওদের উপর এখনো রাগ করে আছিস? দেখো, এই বাড়িতে তুমি আর বাবা ছাড়া আমার আর কেউ নেই। কেন? ওরা তো তোর ভাই ভাবি না? আম্মু, তোমরা যদি আর ওদের নিয়ে কথা বলো তাহলে আমি কখনো তোমাদের কাছে আসবো না। এবার কেউ আর কথা বলল না। একটু পর রুম থেকে বাইরে আসলে উষা এসে বলল, চাচু আন্টি চলো আমরা এখন খাবো। আচ্ছা আম্মু চলো আমরাও খাবো। আমি সিনথিয়ার হাত ধরে রাগে দৃষ্টিতে তাকালাম। এবার সবার সামনে পকেট থেকে 10,000 টাকা বের করে বাবার হাতে দিয়ে বললাম, বাবা, এটা তোমাদের মাসিক খাবার খরচ। ডক্টর দেখাতে যে টাকার প্রয়োজন তা আমি দেব। আর এই টাকায় না হলে আমাকে বলবে। আর পারলে সিনথিয়ার সাথে থাকবে। তোমাদেরকেও নিজের বাবা মার মতো করে রাখবে আর সেবা যত্ন করবে, তা চিন্তা করো না। চলে আসবো। তখন উষা বলল, খেয়ে যাও চাচু। না মামুনি, এই বাড়ির খাবার খাওয়ার অধিকার আমার নেই। সবাই আমার ব্যবহার দেখে অনেক অবাক হচ্ছে। এবার আমি সিনথিয়াকে নিয়ে বের হয়ে আসলাম। ভাই ভাবিরও নিজুমে চোখে স্পষ্ট পানি দেখতে পেলাম। কিন্তু আফসোস, ওই দিন ভাবিকেও একটা কথা বলেছিলাম, শত চেষ্টা করলেও আমাকে আপন করতে পারবে না। সেদিনের কথাগুলো রাখাতে এখনো বুকটা ক্ষত হয়ে আছে। হঠাৎ সিনথিয়া আমাকে জিজ্ঞাসা করলো, এমনটা করলে কেন? দেখো, কেউ ভুল করলে আমি ক্ষমা করে দিই, কিন্তু মিথ্যা ছলনা আর অবিশ্বাস আমার কাছে ক্ষমা এতটা সহজ নয়। এরপর বাসায় চলে আসলাম। এখন উষা, আব্বু আম্মু আর আমার বাসায় আছে। আমি সিনথিয়াকে নিয়ে অনেক ভালো আছি।
এভাবে চলছে আমাদের জীবন।